জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তোমাদের পরীক্ষা নেওয়া বন্ধ তাই না? মিড কুইজ পরীক্ষা নেওয়া তুমি শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। কুইজ পরীক্ষা নেওয়া কি বন্ধ তোমাদের? তোমরা কিছু জানো? স্যার এরকম শুনছিলাম যে কেউ নেয়নি। হবে না। মানে অন্য কোনো কোর্সে কেউ কুইজ পরীক্ষা নিচ্ছে সোফার? না স্যার। এই টার্মে নেয় না। হ্যাঁ হ্যাঁ, আমারও সেটাই কোশ্চেন। সো মানে আমাকে কে যেন ফোন একদিন তোমাদের ডিন ম্যাডাম না কে যেন বললেন যে পরীক্ষা স্টপ একবারে। হ্যাঁ ওকে, সো তাহলে পরীক্ষা না নিয়েই আমাদের আগাইতে হবে। হ্যাঁ আচ্ছা ওকে, লেটস স্টার্ট। রাইট, তোমাদের কোনো কোশ্চেন, কোনো কিছু ডিসকাশন, কোনো শেয়ার করতে চাও কোনো কিছু? তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, কিছু শেয়ারিং থাকে, করতে পারো। তোমরা কি এখানে একটা জিনিস কি মাথা, এই ছবিটা দেখে কি একটা জিনিস বুঝতেছো না ক্লিয়ারলি, যে গ্লুকোজ কত কত ভাবে ইউজ হতে পারে, তাই না? গ্লুকোজের ধরো তোমার যখন আমাদের গ্লুকোজ তৈরি হলো, এই গ্লুকোজটা কি কি আমরা বলি যে ধরো আমি আসলে এখানে তো বুঝতেছো যে এটা প্লান্ট হিউম্যানের মিক্স করে দেখানো হয়েছে আর কি, সব মিলিয়ে, তাই না? মানে বায়োলজিক্যাল সিস্টেমে এই ঘটনাটা ঘটতে পারে। ঠিক আছে, মেজর পাথওয়েস অফ গ্লুকোজ ইউটিলাইজেশন। আর তোমাদের কি এইটা কি বুঝার কোনো প্রবলেম আছে কোথাও, এই 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 সিনারিটা দেখে? কারো কোনো কোশ্চেন? এইটা মানে কি সেল ওয়াল পলিস্যাকারাইড মানে কি? এই তোমরা কি আসছো নাকি নাই কেউ? জি স্যার আসি। তো কোনো শব্দ করতেছো না কেন? কেউ কিছু একটু বলো, সেল ওয়াল পলিস্যাকারাইড মানে কি বলো তো? এই যে স্যার সেলুলোজ। হ্যাঁ সেলুলোজ, রাইট। আর এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স বলতে কি বোঝাচ্ছে? স্যার সেলের বাইরের ম্যাট্রিক্স। স্যার বুঝতে পারতেছি না। হ্যাঁ, তো সেখানে কোনো কার্বোহাইড্রেট আছে সেগুলোতে? হ্যাঁ স্যার। তোমার মনে আছে আমরা ফার্স্ট ইয়ারে পড়াছিলাম না কিছু কমপ্লেক্স কার্বোহাইড্রেটের কথা? যেমন ওই যে যদি নামটা কন্ড্রোইটিন সালফেট, হাই এলিউরোনিক সালফেট, এরকম নাম শুনছিলা? ওই যে বলছিলাম না জয়েন্টের মধ্যে থাকে, জয়েন্টের জয়েন্ট আছে না আমাদের, যে জয়েন্ট, লিগামেন্ট। হ্যাঁ লিগামেন্ট জয়েন্ট। লিগামেন্ট, ওই যে লুব্রিকেশন একটা কথা বলছিলাম মানে না, লুব্রিকেশনে হেল্প করে, তাই না? মনে আছে যে তুমি জি যে স্যার। তোমার হাতটা যে এরকম এরকম করতে পারতেছো, পাটা যে এরকম এরকম করতে পারতেছো, তো ওই যে জয়েন্টের মধ্যে ওই জায়গাতে কিছু ওই মানে ওইখানে যে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স আছে, সেই ওইখানে কিছু কার্বোহাইড্রেট জাতীয় জিনিস আছে যেটা দিয়ে তৈরি হয় ওইটা। যেমন নাম বললাম তো, এই যে হাইলুরোনিক সালফেট, হাইলুরোনিক অ্যাসিড বা কন্ড্রোইটিন সালফেট। তারপরে তোমাদের ইয়েরও মনে হয় নাম শুনছো, তাই না? ওই যে ব্লাড ক্লটিং এর সময় যে ব্যবহার করে, কি নাম এটার? হেপারিন। হ্যাপারিন। জি স্যার। হ্যাঁ, তো এগুলা হচ্ছে এই ধরনের কমপ্লেক্স কার্বোহাইড্রেট না, সেখানেও তো সেগুলো তো তৈরি হতে হবে, সেগুলো কোথা থেকে তৈরি হবে? আলটিমেটলি গ্লুকোজ থেকে তৈরি হবে। তাই এটা বুঝছো, স্টোরেজ হয় এটা জানলা, অক্সিডেশন হয় গ্লাইকোলাইসিসের মাধ্যমে, এটা জানলা, তাই না? এগুলা মোটামুটি এই দুইটাই আমাদের ডিসকাস করে ফেললাম। এইটা আমি ডিটেলসে যাওয়ার আমার সম্ভাবনা নাই, এই জন্য এটা জাস্ট মুখে মুখে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা এখন আমি বলতেছি যে পেন্টোজ ফসফেট পাথওয়ের মাধ্যমে কি হয়। তোমরা গতকালকে তোমাদের একটু বললাম, তাই না? পেন্টোজ ফসফেট পাথওয়ের মেইন দুইটা উদ্দেশ্য কি বলো তো? কেউ একজন বলো। এটা তো আজকে যদি কুইজ দিতাম তো এটা অ্যান্সার দিতে পারতা না? আশ্চর্য, ভেরি সিম্পল অ্যান্সার। গতদিন যে আমি পড়াইলাম, বুঝো নাই? স্যার এক্ষেত্রে কোনো প্রকার এটিপির প্রয়োজন হয় না। হ্যাঁ ঠিক আছে, এটা একটা জি, কিন্তু মেইন পারপাসটা কি, পেন্টোজ ফসফেট পাথওয়ে এটা কেন হওয়া উচিত? যেমন আমি যদি বলি গ্লুকোজ
গ্লুকোজের যে গ্লাইকোলাইসিস হয় মেইন উদ্দেশ্য কি গ্লুকোজ গ্লাইকোলাইসিস হওয়ার? স্যার স্যার শক্তি উৎপন্ন করা, শক্তি রাইট? উৎপন্ন হয়, জি স্যার। মানে তোমার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে গিয়ে যে শক্তি দিবে, গ্লাইকোলাইসিস না হলে তো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে যেতে পারবে না, পারবে না, রাইট? তো প্রাথমিক স্টেজের মাধ্যমে এইটা উদ্দেশ্য হচ্ছে শক্তি উৎপন্ন করে, ফার্স্ট উদ্দেশ্য। আর সেকেন্ড উদ্দেশ্য হচ্ছে এই গ্লুকোজ মেটাবলিজমের মাধ্যমে কিছু মেটাবোলাইটস উৎপন্ন হবে, যে মেটাবোলাইটস গুলা বিভিন্ন পাথওয়েতে ইউজড হবে, তাই না? এই হলো দুইটা পারপাস। তো সেম ভাবে আমি গতকালকে পড়ানোর শুরুতেই তো বললাম যে পেন্টোজ ফসফেট পাথওয়ের পারপাস দুইটা, কি মেজর দুইটা পারপাস আছে। স্যার NADPS উৎপন্ন করা, হ্যাঁ, এক। আর স্যার পেন্টোজ প্রডিউস করা। পেন্টোজ প্রডিউস করা, রাইট? সবাই কি বুঝতেছো? দুইজন দুইটা অ্যানসার দিছে যে, আই হোপ তোমরা এগুলো তো বুঝতে হবে না, ভেরি সিম্পল। দ্য মেজর টু পারপাসেস অফ পেন্টোজ ফসফেট পাথওয়ে আর টু প্রডিউস পেন্টোজ সুগার অ্যান্ড NADPH। এগুলোকে বলা হয় রিডিউসিং ইকুইভ্যালেন্স বা রিডিউসিং পাওয়ার হিসেবে কাজ করে, না? এই NADPH, FADH2 এগুলো। এখন তোমরা কথা হচ্ছে যে স্যার পেন্টোজ করে কি লাভ? তো এটা গতকালকে আমি আলাপ করছি। পেন্টোজ হলে কি হবে, এরা কোথায় হেল্প করবে? পেন্টোজটা কোথায় লাগে? স্যার DNA তো ডিএনএ বলে আটকে গেলে হবে? পেন্টোজ সুগার না থাকলে নিউক্লিক অ্যাসিডটা ক্রিয়েট হবে না। হ্যাঁ, নিউক্লিক অ্যাসিড শুধুমাত্র ডিএনএ না, রাইট? নিউক্লিক অ্যাসিড কয়টা? কয় ধরনের? ডিএনএ, RNA। হ্যাঁ, ডিএনএ, আরএনএ, এগুলা। নট অনলি দ্যাট, তোমরা কি মাথায় আরেকটা জিনিস ঢুকাও, এই যে তোমাদের মনে আছে যে NADH, FADH, তারপরে কোএনজাইম A, এই যে মলিকুলগুলা না, এই মলিকুলগুলোর স্ট্রাকচারের মধ্যেও কিন্তু পেন্টোজ আছে বা রাইবোজটা আছে। বুঝতে পারছো কথাটা? এই যে তোমরা যে NADPH বললা, এর স্ট্রাকচারের মধ্যেও কিন্তু তোমার ওরকম একটা পেন্টোজ সুগার আছে। তাহলে এইগুলা না হলে তো তোমার এই সমস্ত রিডিউসিং ইকুইভ্যালেন্ট বা এই ধরনের যে কোএনজাইম যেগুলো কথা বলতেছি সেগুলো কিন্তু তৈরি হবে না। তার মানে ওটার সাথে তোমাদের এটাও মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ, যে এই পেন্টোজ সুগার গুলা যে ইউজ হয় এই সমস্ত পারপাজে, সেই কাজগুলো তাহলে ব্যাহত হবে, হ্যাঁ। আর NADPH এর কাজ কি বলতো? এই ক্ষেত্রে এই পেন্টোজ ফসফেট পাথওয়ের মাধ্যমে যে NADPH টা তৈরি হচ্ছে, সেটার মেজর পারপাস কি, আসলে কি হিসেবে কাজ করেছে? মেটাবলিক ইলেকট্রন ট্রান্সপোর্ট চ্যানেল। স্যার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে স্যার ইলেকট্রন প্রদান করে। হ্যাঁ, তো ইলেকট্রন আমরা যে গ্লাইকোলাইসিস যখন পড়লাম তখন দেখলাম যে সেইখানে যে NADPH বা এগুলো তৈরি হচ্ছে, সেগুলা মাইটোকন্ড্রিয়াতে গিয়ে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে শক্তি উৎপন্ন করতেছে। তো ওইখানেই তো তোমার প্রচুর পরিমাণে NADPH হচ্ছে। তো এই পারপাসটা কি? সো ওয়াই পেন্টোজ ফসফেট পাথওয়ে? তোমরা তো নিজেই বললে একটু আগে যে পেন্টোজ ফসফেট পাথওয়েতে ATP কনজাম্পশন হয় না বা উৎপন্ন হয় না। তাহলে এই NADPH গুলো কোথায় ইম্পর্টেন্ট আছে? এটা স্যার মেটাবলিক রিঅ্যাকশনে কাজে লাগে স্যার। হ্যাঁ, অনেক মেটাবলিক গ্লুকোজকে অক্সিডেশন করার জন্য। মানে বিষয়টা এরকম যে বিভিন্ন বডিতে বিভিন্ন মেটাবলিক পাথওয়েজ গুলো আছে, যেখানে সেগুলো হওয়ার জন্য বিভিন্ন রিঅ্যাকশনে, এবং আসলে NADPH যে কি পরিমাণ কাজে লাগে ইউ কান্ট ইমাজিন। এই জন্য বেসিক্যালি এখানে NADPH সেল দেখো কি করতেছে, তখন আলাদা পাথওয়ের মাধ্যমে, কারণ সেলে এত পরিমাণে এই NADPH টা লাগে যে সেলকে প্রোভাইড করতে হয়, তখন সে চিন্তা করে যে না, এখন আমার প্রচুর পরিমাণ NADPH লাগবে, অতএব আমাকে এখন পেন্টোজ ফসফেট পাথওয়েটার পরিমাণ বাড়ায় দিতে হবে। বুঝতে পারছো? পাথওয়েটার দিকে পাথওয়ে দিয়ে গ্লুকোজের অক্সিডেশন করতে হবে, কারণ এত NADPH বিভিন্ন। তোমরা নিজেই দেখলা যে এই যে গ্লাইকোলাইসিসের মধ্যে তোমার তোমার কোনো রিঅ্যাকশনে NADPH ইউজ হয়ে যাচ্ছে। আরো বিভিন্ন রিঅ্যাকশন আছে, তোমরা দেখবা যে ওই রিঅ্যাকশন গুলাতে তোমার NADPH টা কাজে লাগে রিডিউসিং ইকুইভ্যালেন্ট হিসেবে। এবং আরেকটা কথা বলি, এই যে আমরা যে অ্যান্টিঅক্সিডেন্ট সিস্টেম, তোমাদের এটা বলছি আমি গতদিনও, অ্যান্টিঅক্সিডেন্ট সিস্টেম যে আছে, অ্যান্টিঅক্সিডেন্ট সিস্টেমের অনেক জায়গাতে
NADPS কাজে লাগে। যদি NADPS না থাকে ওই অ্যান্টিঅক্সিডেন্ট সিস্টেম কাজ করবে না। অ্যান্টিঅক্সিডেন্ট সিস্টেম কাজ না করলে কি হবে? রসের পরিমাণ বেড়ে যাবে, আর রসের পরিমাণ বেড়ে গেলে কি হবে? তুমি আমাদের এজিং হবে, ডিজিজ হবে। তো এই হলো মেজর পারপাস, রাইট? আমি আশা করি এই মুহূর্তে যেভাবে আলোচনা হলো তোমাদের কারোরই কিন্তু মিস করার কথা না। যদিও আমি দেখতেছি তোমাদের 45 স্টুডেন্ট প্রেজেন্ট এখন, আই ডোন্ট নো ওয়াই। তাহলে এগুলো আমি গতদিন একটু বলছি না, যে আসলে এই যে তিনটা পারপাস এখানে দেখানো হয়েছে, দেখো মেইন ফাংশন তিনটা বলা হয়েছে, বাট দুইটা আমি তোমার সাথে আলাপ করলাম। এই যে NADPS সাপ্লাই দেওয়া, আর এই যে হেক্সোজকে পেন্টোজে কনভার্ট করা। আবার এটাও সম্ভব যে কিছু কিছু পেন্টোজ আছে, পেন্টোজকে আবার হেক্সোজে কোনো একটা পর্যায়ে গিয়ে হেক্সোজ করা সম্ভব ফর মেটাবলিজম। হ্যাঁ, আচ্ছা এখন দেখো এই রিঅ্যাকশনটা তোমাদের দেখো, এটা একটু মনে রাখতে হবে তোমাদের, ঠিক আছে? আমি এখানে রিঅ্যাকশন গুলো 1 বাই 1 দেখাইছি। হ্যাঁ, তোমরা এখন যেভাবে মনে রাখতে পারো একই জিনিস। তো এখানে দেখো পেন্টোজ ফসফেট পাথওয়ে, এটাকে পিপিপি বলি তাই না? এটাকে দুইটা ফেজে ভাগ করা হয়। এই ফার্স্ট ফেজটার নাম হচ্ছে অক্সিডেটিভ ফেজ, আর সেকেন্ড ফেজেরটার নাম হচ্ছে নন অক্সিডেটিভ ফেজ। মানে এটাকে বলা হচ্ছে নন অক্সিডেটিভ ফেজ। আর এই প্রথম যে রিঅ্যাকশনটা, এই রিঅ্যাকশনটার নাম হচ্ছে তোমার অক্সিডেটিভ ফেজ। এইখানেই ঘটনাটা ঘটে যায় আসলে, মেজর ঘটনাটা। দেখো গ্লুকোজ 6 ফসফেট। তোমার কথা হচ্ছে স্যার আপনি তো এতক্ষণ বললেন যে গ্লুকোজ, আমরা তো নিশ্চয়ই জানি যে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট কিভাবে হয়, জানি? জি স্যার। কিভাবে হয় বলতো? গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট কিভাবে হয় বলো? স্যার গ্লুকোজের সাথে একটা ফসফেট যুক্ত হয়ে স্যার গ্লুকোজ 6 ফসফেট তৈরি হয়। এই ফসফেটটা কোথা থেকে আসবে? স্যার এটিপি থেকে। হ্যাঁ, ওইখানে কোনো এনজাইম ইনভলভ আছে? জি স্যার, হেক্সোকাইনেজ। জি স্যার, হেক্সোকাইনেজ। হেক্সোকাইনেজ বা গ্লুকোকাইনেজ, রাইট? যেহেতু তুমি গ্লুকোজ যখন বলবা তখন গ্লুকোকাইনেজ বললে এনাফ। কেমন? তাহলে কি হলো ঘটনা? তাহলে তোমরা জানলা যে গ্লুকোজ থেকে আমরা গ্লুকোজ 6 ফসফেট পাইতে পারি, ঠিক আছে? আচ্ছা একটু হোল্ড করো, হ্যাঁ।
আমি সরি, হ্যাঁ আমার একটা ফোন আসছিল জরুরি একটা ব্যাংক থেকে। আচ্ছা, সো তাহলে তোমরা জানো না গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট কিভাবে হয়। ইনফ্যাক্ট দিস ইজ দ্য সেম রিঅ্যাকশন অফ দ্য ফার্স্ট স্টেপ অফ গ্লাইকোলাইসিস। ওকে, দেন এই গ্লুকোজ 6 ফসফেট আসার পরেই আসলে ডিটারমাইন হয় যে গ্লুকোজ 6 ফসফেট এখন কোথায় যাবে। এই গ্লুকোজ 6 ফসফেট কি গ্লাইকোলাইসিসের দিকে চলে যাবে, নাকি গ্লুকোজ 6 ফসফেটটা এই পেন্টোজ ফসফেট পাথওয়েতে যাবে? কথাটা বুঝাইতে পারছি তোমাদের? হ্যালো, জি জি স্যার। স্যার। মানে গ্লুকোজ থেকে অ্যাজ ইউজুয়াল গ্লুকোজ 6 ফসফেট হবে গ্লাইকোলাইসিস ওই রিঅ্যাকশনের মাধ্যমেই। এখন এরপরে গ্লুকোজ 6 ফসফেট থেকে পাথওয়েটা চেঞ্জ হয়ে যাবে। এমন হতে পারে যখন দরকার গ্লুকোজ 6 ফসফেটটা তোমরা জানো ফ্রুক্টোজ 6 ফসফেট হয়ে গ্লাইকোলাইসিসে চলে গেল, তাই না? আরেকটা হতে পারে যে না, গ্লুকোজ 6 ফসফেট আমাদের এখন প্রচুর পরিমাণে NADPH লাগবে বা পেন্টোজ ফসফেট পাথওয়েটা হওয়া দরকার, তখন গ্লুকোজ 6 ফসফেটটা এইভাবে এই ঘটনা ঘটাবে। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, রাইট? এরপরে আসো, তাহলে কি হলো দেখো, এবং এই দেখো এই স্টেপটা হচ্ছে ইরিভার্সিবল স্টেপ, ওয়ান ওয়ে, শুধুমাত্র একদিকেই ঘটবে। হ্যাঁ, এবং পরে যে স্টেপটা, তাহলে ফার্স্ট স্টেপে কি হয় দেখো, যেটাকে অক্সিডেটিভ ফেজ বলা হচ্ছে, জেনারেটস NADPH which is required for many biosynthetic pathways and detoxification of reactive oxygen species। এই যে এখানে কিন্তু বলেই দেওয়া হয়েছে স্পষ্ট করে যে the first phase of the PPP generates NADPH which is essential for different biosynthetic pathways and for the detoxification of reactive oxygen species। এখন আমার কথা হচ্ছে যে তোমরা যারা আজকে ক্লাসে অ্যাটেন্ড করতেছো বা করছো গতদিন, তোমাদের কারোরই বুঝার অপেক্ষা রাখে না যে হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিটক্সিফিকেশন অফ রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস। এটা কি বুঝতে পারছো এই টার্মটা? জি স্যার। ওকে, আই হোপ। এন্ড দেন আসো নন অক্সিডেটিভ ফেজে কি হচ্ছে দেখো, ইন্টার কনভার্স। এই যে এখান থেকে কি হয়, C3 C4 C5 C6 এবং C7, এই যে এগুলো হচ্ছে কার্বন নাম্বার সম্বলিত মনোস্যাকারাইড। 3 কার্বন সম্বলিত, 4 কার্বন, 5 এই মনোস্যাকারাইডস গুলা টু প্রোডিউস রাইবোজ 5, মানে এরা তখন ইন্টার কনভার্সনের মাধ্যমে আসলে রাইবোজ 5 ফসফেটটা তৈরি করে ফর নিউক্লিওটাইড সিনথেসিস। এবং রাইবোজ 5 ফসফেটে কি ইউজ, এই যে দেখো নিউক্লিওটাইড সিনথেসিস করবে and also generate glucose 6 phosphate to maintain NADPH production by the oxygen। এবং দেখো এখন আমি আসি এই জায়গায়, তাহলে এইটুকু এই ফার্স্ট স্টেজটুকু ছিল আমার এইটা। সেকেন্ড স্টেজে হয় কি জানো, এই রাইবোজ 5 ফসফেটটা এখন একটু মানে রিসাইক্লিং হবে। সে যাওয়ার পরে একটা পর্যায়ে গিয়ে এই ধরনের কম্পাউন্ড তৈরি করবে, করে আবার সে পুনরায় তোমার এই যে রাইবোজ 5 ফসফেট তৈরি করবে। এই যে তোমার দরকার হচ্ছে এই জিনিসটা, রাইবোজ 5 ফসফেট, মানে গ্লুকোজ 6 ফসফেট হবে, রাইবিউলোজ 5 ফসফেট হবে, রাইবিউলোজ 5 ফসফেট থেকে রাইবোজ 5 ফসফেট হবে, এবং এই রাইবোজ 5 ফসফেটটাই আলটিমেটলি তোমার ওই যে নিউক্লিওটাইড সিনথেসিসে চলে যাবে। এখন এরকম বিষয়টা যে রাইবোজ 5 ফসফেটের কিছু আছে, মনে করো যে তোমার কি বলবো এটাকে, যে নিউক্লিওটাইড সিনথেসিসে কাজে লাগবে, আবার কিছু আবার রিসাইক্লিং হবে। ঠিক আছে, দেখো এখানে কি হচ্ছে, এই যে এই রাইবোজ 5 ফসফেটটা দুইটা জিনিসে পরিণত হতে পারে, রাইবোজ 5 ফসফেট আবার জাইলুলোজ 5 ফসফেট। ঠিক আছে, এবং এই দুইটা মিলে তারা আবার কি তৈরি করতে পারে দেখো, এটা এই যে তোমার সেডুহেপ্টুলোজ 7 ফসফেট, এবং এটা হচ্ছে তোমার গ্লিসালডিহাইড ফসফেট 3 কার্বনের। এই দেখো 5 আর 5 এর 10 কার্বন আর 7 আর 3 এর 10 কার্বন। ঠিক আছে, এরা দুইজন মিলে আবার কি তৈরি করতে পারে, ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি করবে, ইরাইথ্রোজ 5 ফসফেট তৈরি করবে। ঠিক আছে, এই ইরাইথ্রোজ 5 ফসফেটটা আবার এই যে রাইবোলোজ 5 ফসফেট থেকে জাইলুলোজ 5 ফসফেট হতে পারে, সেটার সাথে মিলে সে ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি করতে পারে এবং এই গ্লিসালডিহাইড ফসফেট তৈরি করতে পারে। ঠিক আছে, এইটা পরের স্টেজে এসে তোমরা আবার বুঝবা, এইটা তোমাদের দরকার নাই যে এইভাবে মনে রাখতে হবে, নট লাইক দ্যাট, বাট অ্যাটলিস্ট দেখো কি ঘটনা ঘটে আমি তোমাদের নেক্সট ইয়েটাতে দেখাচ্ছি। এই যে দেখো প্রথম রিঅ্যাকশনে কি হচ্ছে দেখো, গ্লুকোজ, এটা একটা গ্লুকোজ 6 ফসফেটের স্ট্রাকচার, এটা আমরা গ্লুকোজ 6 ফসফেট স্ট্রাকচার এইভাবে লিখতে পারি। তোমরা যদি এইভাবে প্রেফার না করে তোমরা ইচ্ছা করলে এই যে সাইক্লিক যেটা তোমার ওই যে বেনজিনের মতো দেখতে, সেটাও লিখতে পারো। হ্যাঁ, দেখো এখানে কি হয় দেখো, গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ, এটা হলো ফার্স্ট এনজাইম এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা এনজাইম। ঠিক আছে, এখান থেকে দেখো কি উৎপন্ন হচ্ছে, NADPH তৈরি হচ্ছে, এবং এটার নাম হচ্ছে 6 ফসফোগ্লুকোনোডেল্টা ল্যাকটোন। এটা আরেকটা নাম। এই 6 ফসফোগ্লুকোডেল্টা ল্যাকটোন তৈরি করতেছে 6 ফসফোগ্লুকোনেট।
এই 6 ফসফোগ্লুকোনেটটা তৈরি করতেছে দেখো রাইবোলোজ 5 ফসফেট। আমরা এর আগে যে রিঅ্যাকশনটা দেখলাম না, এখানে আসলে কয়েকটা স্টেপ ইনভলভ রাইবোলোজ 5 ফসফেট আসছে। দেখো এখানে এই যে রাইবোলোজ 5 ফসফেট আসছে, দেখো 1 2 3 এই তিনটা রিঅ্যাকশন কিন্তু ইনভলভ, আর ওইখানে জাস্ট সরাসরি দেখানো হয়েছে। তা আমরা এই যে রাইবোলোজ 5 ফসফেট পেয়ে গেলাম। এই রাইবোলোজ 5 ফসফেটেরটা পরবর্তীতে ডি রাইবোজ 5 ফসফেটে কনভার্ট হবে। তো এই যে ডি রাইবোজ 5 ফসফেট পর্যন্ত যে স্টেপটা, এই স্টেপগুলোকে বলা হচ্ছে অক্সিডেটিভ ফেজ। তারপরে এরা চলে যাবে নন অক্সিডেটিভ ফেজে। নন অক্সিডেটিভ ফেজে এসে কি হচ্ছে দেখো, এই যে রাইবোজ 5 ফসফেট যেটা, সেটা তোমার এই যে জাইলুলোজ 5 ফসফেটে কনভার্ট হতে পারে। আবার এরা দুইজনে মিলে সেডুহপটুলোজ 7 ফসফেট এবং গ্লিসারলডিহাইড 3 ফসফেট তৈরি করবে। এরা দুইজনে মিলে আবার, এটা মানে হচ্ছে কি না রিভার্সিবল, এই রিঅ্যাকশনটা এদিকেও ঘটতে পারে এদিকেও ঘটতে পারে। এই দুইজনে মিলে আবার তৈরি করবে ফ্রুক্টোজ 6 ফসফেট এবং ইরাইথ্রোজ 4 ফসফেট। এই ইরাইথ্রোজ 4 ফসফেটটা আবার জাইলুলোজ 5 ফসফেটের সাথে, এই যে এখানে জাইলুলোজ 5 ফসফেট আছে দেখো, সেটা দেখাচ্ছে এই জায়গায় আসলে এই দুইটা মিলে আবার তৈরি করতে পারে ফ্রুক্টোজ 6 ফসফেট এবং গ্লিসারলডিহাইড 3 ফসফেট। ঠিক আছে, আবার এই ফ্রুক্টোজ 6 ফসফেটটা আবার দেখো এই গ্লুকোজ 6 ফসফেটে কনভার্ট হতে পারে। এই গ্লুকোজ 6 ফসফেটটা আবার এখানে চলে যাবে অক্সিডেটিভ পাথওয়ে অফ হেক্সন। তার মানে এই যে প্রথমে যে দেখলাম আমরা এই যে গ্লুকোজ 6 ফসফেট, এই তো তোমার গ্লুকোজ 6 ফসফেটটা দেখো, এই যে ফ্রুক্টোজ 6 ফসফেট হলো না, সেটা আবার গ্লুকোজ 6 ফসফেটে কনভার্ট হবে, কনভার্ট হয়ে সাইকেলটা চলতেই থাকবে। এই যে দেখো, মানে এইভাবে করে 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 ফ্রুক্টোজ 6 ফসফেট পাইলাম, সেই ফ্রুক্টোজ 6 ফসফেটটা আবার এই এনজাইমটা দিয়ে গ্লুকোজ 6 ফসফেট হবে। এই গ্লুকোজ 6 ফসফেট হলে আবার সেই সাইকেল চলবে। তো এইভাবে কিন্তু সাইকেলটা চলতেই থাকবে, বুঝতে পারছো, চলতেই থাকবে। আর মাঝখানে আমরা কি পাবো, NADPH পাবো, প্লাস যখন আমার ডি রাইবোজ 5 ফসফেট হবে, যখন আমার দরকার হবে নিউক্লিওটাইড সিনথেসিসে তারা রোল প্লে করবে। এখানে দেখলে আরো ক্লিয়ার হবে। দেখো অক্সিডেটিভ ফেজ এবং নন অক্সিডেটিভ ফেজ এখানে আলাদাভাবে এখানে দেখানো হয়েছে। দেখো গ্লুকোজ 6 ফসফেটটা আলটিমেটলি 6 ফসফোগ্লুকোনেটের মাধ্যমে রাইবোলোজ 5 ফসফেট হলো, রাইবোলোজ 5 ফসফেট থেকে রাইবোজ 5 ফসফেট হলো না, এই রাইবোজ 5 ফসফেটটা নিউক্লিওটাইড সিনথেসিস, কোএনজাইম সিনথেসিস, ডিএনএ আরএনএ সিনথেসিসে চলে গেল। এখানে কি ঘটনা ঘটে, এই যে আমরা NADPH-টা পেয়ে গেলাম, এখানেও একটা এই রিঅ্যাকশনে একটা NADPH, দুইটা NADPH পেয়ে গেলাম একটা ডি গ্লুকোজ থেকে, হ্যাঁ মানে গ্লুকোজ 6 ফসফেট থেকে। এবং এখানে দেখানো হচ্ছে যে এই NADPH যেটা তৈরি হলো সেটা এই যে গ্লুটাথিয়নকে অক্সিডাইজড অবস্থা থেকে, এটা হচ্ছে শোনো ওই যে তোমাদের গতদিন নাম বলছিলাম গ্লুটাথিয়ন, এই গ্লুটাথিয়ন হচ্ছে রিডিউসড ফর্ম, এইটা দরকার আমাদের কাজে লাগে। তো এই অক্সিডাইজটাকে রিডিউসড ফর্মে নেওয়ার জন্য NADPH এর রোল আছে। আবার সেম ভাবে এখানে দেখো অনেক প্রিকারসর আছে, সেগুলা থেকে ফ্যাটি অ্যাসিড সিনথেসিস হয়, স্টেরল সিনথেসিস হয়। এই সিনথেসিসের সময়ও NADPH এর দরকার লাগে, কাজে লাগে। এইভাবে কিন্তু তারা রোল প্লে করতেছে। আবার দেখো এই যে রাইবোলোজ 5 ফসফেটটা আবার এরকম বিভিন্ন এনজাইম দ্বারা রিসাইক্লিং হয়ে গ্লুকোজ 6 ফসফেট তৈরি করতে পারে। এবং এইটার নাম হচ্ছে, যেগুলা এই যে জাস্ট রিসাইক্লিং হয়ে আবার গ্লুকোজ 6 ফসফেট হচ্ছে, ওই ফেজটার নাম হচ্ছে নন অক্সিডেটিভ ফেজ। আচ্ছা, তোমরা একটু ভাবো, যদি কোথাও প্রবলেম থাকে আমরা আবার ডিসকাস করব। হ্যাঁ, এরপরে আসলে জাস্ট আমি একটা এক্সাম্পল দিছি তোমাদের, যে আমরা যে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস পড়লাম, সেই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিসে যে আমরা বারবারই আমি একটা কথা বলতেছিলাম যে NADPH এর সেই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিসকে ডিটক্সিফিকেশনের রোল প্লে করে কিভাবে, এইটা একটা আমি জাস্ট তোমাদের এক্সাম্পল দিচ্ছি। তো আমি যদি তোমাদের পরীক্ষায় কোশ্চেন দেই যে how pentose phosphate pathway is involved in reactive oxygen species detoxification, পারবা না অ্যানসারটা দিতে, এখান থেকে অ্যানসারটা নিয়ে নাও। দেখো কয়টা এখানে অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইমের, আমার আশা করি যে আমাকে আর বলতে হবে না অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম মানে কি। হ্যাঁ, তোমরা জানো আমি বলছি যে আমাদের বডিতে অ্যান্টিঅক্সিডেন্ট সিস্টেম আছে, সেই সিস্টেমে দুই ধরনের পার্ট আছে, একটা অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম থাকতে পারে, আবার কিছু কিছু মলিকুল আছে যারা এনজাইম না, যেমন ফর এক্সাম্পল অ্যাসকর্বিক অ্যাসিড, গ্লুটাথিয়ন, ক্যারোটিনয়েড, এগুলো তারাও কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, কিন্তু তারা এনজাইম না। তোমরা এনজাইমের নাম হিসেবে জানো, যেখানে দেখবা যে AAC আছে সবার শেষে, সেগুলো কি হয় আমরা সাধারণত জানি এনজাইম, তাই না? যে সমস্ত জায়গায় এই সাফিক্সটা ব্যবহার করা হয় সেগুলো মানেই হচ্ছে কিন্তু এনজাইম। তা আমি এখানে কয়েকটা এনজাইমের নাম পার্টিকুলারলি উল্লেখ করছি, যেমন দেখো
সুপার অক্সাইড ডিসমিউটেজ, গ্লুটাথিয়ন পারঅক্সিডেজ, গ্লুটাথিয়ন রিডাক্টেজ। এরা দেখো কিভাবে এই পেন্টোজ ফসফেট পাথওয়ের মাধ্যমে যে NADPH টা তৈরি হয় তার সাথে জড়িত। দেখো এই যে দেখো গ্লুকোজ 6, এখানে এক টান দিয়ে আমি দেখালাম, গ্লুকোজ 6 ফসফেট থেকে পেন্টোজ ফসফেট পাথওয়ের মাধ্যমে NADPH তৈরি হচ্ছে, রাইট? NADP মিলে NADPH। এই NADPH টা দেখো এই যে গ্লুটাথিয়ন, এটার নাম মনে রাখবা অক্সিডাইজড গ্লুটাথিয়ন, বা লিখে রাখতে পারো গ্লুটাথিয়ন ডাইসালফাইড, GSSG, মানে হচ্ছে অক্সিডাইজড গ্লুটাথিয়ন বা গ্লুটাথিয়ন ডাইসালফাইড এটার নাম। এইটা কি দেখো আমি বলতেছি এটা হলো অক্সিডাইজড ফর্ম। এই অক্সিডাইজড ফর্মটা অবশ্যই এই রিডিউস ফর্মে যাওয়া দরকার, খুবই দরকার। তো এই অক্সিডাইজড ফর্মটাকে রিডিউস ফর্মে যাইতে হলে সে NADPH ব্যবহার করতেছে। দেখো NADPH আবার NADP প্লাসে কনভার্ট হচ্ছে, তাহলে আমি পেয়ে গেলাম রিডিউসড গ্লুটাথিয়ন। এই রিডিউসড গ্লুটাথিয়ন দেখো হাইড্রোজেন পারঅক্সাইডকে, তোমরা জানো যে হাইড্রোজেন পারঅক্সাইড একটা রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস, সেই হাইড্রোজেন পারঅক্সাইডকে ওয়াটারে কনভার্ট করে গ্লুটাথিয়ন পারঅক্সিডেজ। এই জায়গাতে এনজাইম, যে এনজাইমটা, তার মানে দেখো এই এনজাইমটা ইনভলভ এই জায়গায়, এই স্টেজে, এই এনজাইমটা ইনভলভ এই স্টেজে। গ্লুটাথিয়ন পারঅক্সিডেজ একটা এনজাইম যেটা ওয়াটার, মনে করো হাইড্রোজেন পারঅক্সাইডকে এই গ্লুটাথিয়ন ব্যবহার করে পানিতে কনভার্ট করতে পারে। তার মানে এখানে যদি এই রিডিউস গ্লুটাথিয়নটা না থাকতো তাহলে কিন্তু এই হাইড্রোজেন পারঅক্সাইডের ডিটক্সিফিকেশন হইতো না এই এনজাইমটা দ্বারা। আর এই গ্লুটাথিয়ন, রিডিউস গ্লুটাথিয়নটা আমি পাইতাম না যদি এই NADPH টা হেল্প না করতো এটাকে কনভার্ট করতে। এখন তাহলে আমরা জানলাম যে এই NADPH টা এই প্রক্রিয়ার মাধ্যমে এই যে আমাদের রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিসকে ডিটক্সিফিকেশনে সাহায্য করে। এটা তোমাদের এর আগের দিনও দেখাইছি যে এটা একটা সুপার অক্সাইড, ওই যে অক্সিজেন লিকেজ হয়ে যখন সুপার অক্সাইড হয় সেই সুপার অক্সাইডকে হাইড্রোজেন পারঅক্সাইডে কনভার্ট করে হচ্ছে সুপার অক্সাইড ডিসমিউটেজ। তো এই যে একটা রোল দেখো কিভাবে রোল প্লে করতেছে, যে NADPH মলিকুলটা যেটা আমরা পেন্টোজ ফসফেট পাথওয়ের মাধ্যমে পাই, সেখানে গিয়ে হাইড্রোজেন পারঅক্সাইডের কে তারা নন টক্সিক ওয়াটারে কনভার্ট করতেছে, ঠিক আছে? আর এখানে ডান পাশেটা কি জানো, ওই যে তোমাদের একটু বুঝতে হবে না, এই জন্য একটু জাস্ট একটু কপি করে দেখাইছি। এই যে এখানে বলতেছি যে গ্লুটাথিয়ন, আর এটাকে কি বললাম, অক্সিডাইজড গ্লুটাথিয়ন। এটা হচ্ছে রিডিউসড গ্লুটাথিয়ন। এটা এই যে দেখো রিডিউসড মানে হচ্ছে এই যে এটা GSS কি দিয়ে তৈরি দেখো, গ্লুটামেট, সিস্টিন এবং গ্লাইসিন। গ্লুটামেট, সিস্টিন এবং গ্লাইসিন, এটাকে বলা হয় রিডিউসড গ্লুটাথিয়ন। আর যখন এই দুইটা গ্লুটাথিয়ন মলিকুল যখন এরকম একটা ডাইসালফাইড চেইন দিয়ে তৈরি হয় তখন এটার নাম হচ্ছে অক্সিডাইজড গ্লুটাথিয়ন। এই জন্য বলে GSSG। মানে এইদিকে এটা সিস্টিন কি বলতো, স্যার অ্যামিনো অ্যাসিড। আর গ্লাইসিন স্যার অ্যামাইনো। আর গ্লুটামেট, গ্লুটামেট কি, তোমরা কি ডিসকানেক্ট হয়ে গেছো না আসো? হ্যালো 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 স্যার। তুমি কি আসো? জি স্যার আসি। সিনথিয়া, সিনথিয়া স্যার। বলতেছো না? সিনথিয়া তুমি কি জানো না গ্লুটামেট কি? গ্লুটামেট, স্যার আমার এখন মনে পড়ছে না। আল্লাহ, তাহলে আমি কেন তোমাদের এটা পড়াচ্ছি এখন এগুলো? স্যার ইমিউনো অ্যাসিড তুমি এতক্ষণ পরে বলতেছো কেন? তুমি কি কনফিউজড কিনা বলো? না স্যার। সিনথিয়া তুমি জানো না যে গ্লুটামিক তোমার অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড যে? জি স্যার। এবং ওটাকে সংক্ষেপে বলা হয় মানে ওটাকে বলা হয় গ্লুটামিক অ্যাসিডকে বলা হয় গ্লুটামেট, আর অ্যাসপার্টিক অ্যাসিডকে কি বলা হয়?
অ্যাসপার্টেট। সিনথিয়া তুমি জানো না এটা? জি স্যার জানি। অ্যাসপার্টিক অ্যাসিডকে অ্যাসপার্টিক অ্যাসিড আর অ্যাসপার্টেটের মধ্যে কি পার্থক্য? অনেকবার বলছি মনে হয়। জি স্যার। কি পার্থক্য? স্যার হাইড্রোজেন দান করার পর হ্যাঁ, যেটা হয় সেটাকে বলবো তখন আয়োনাইজড অবস্থায় থাকলে অ্যাসপার্টেট, তাই না? জি স্যার। যেমন পাইরুভিক অ্যাসিডকে তাহলে আমরা কেন পাইরুভেট বলতেছি, তাই না? হুম। জি স্যার। আর এটাও মনে হয় বলছি যে বায়োলজিক্যাল সিস্টেমে সেলের ভিতরে কোনোভাবেই তোমার ওই অ্যাসিড অবস্থা থাকবে না, সবসময় আয়োনাইজড অবস্থা থাকবে যে কোনো মলিকুল, ঠিক আছে? ওকে স্যার। তো তোমরা এগুলো পারো না কেন? এবং আমি দেখলাম 45 না 48 জন ছিল, এখন হয়ে গেল 41 জন। এরা কি পালাই গেল? এটা কি পালাই যাচ্ছে? আমি জানি না কেন তারা সিরিয়াস না। পরীক্ষা তো পাশ করতে হবে, আমি না থাকলেও তো কোশ্চেন আমি করব, তখন কিন্তু টের পাবা। আমি তো বলছি তুমি যদি না বুঝে আমাকে জানাও, আই ক্যান স্টপ হিয়ার, নো প্রবলেম। বুঝছি? সরি, হ্যালো। জি স্যার। বুঝছো তোমরা আমি কি বললাম? এগুলা যদি তোমরা বেসিক যদি এইটুকু না জানো, আমি কিন্তু তোমাদেরকে পড়াচ্ছি তোমাদের ফিউচারের জন্য। মনে রাখবা যে আমি চাই তোমরা প্রত্যেকজনে একজন সায়েন্টিস্ট হও, বড় বড় জায়গায় চাকরি করো, অনেক বড় সায়েন্টিস্ট হও, নিজের মেধাকে কাজে লাগাও, নিজের আন্ডারস্ট্যান্ডিং গুলাকে ইউজ করতে পারবা, কেমন? ঠিক আছে? আমি কিন্তু সেই জন্য তোমাদের পড়াই, আমি কিন্তু তোমাদের এই মাঠে গিয়ে তোমরা মাছ ধরবা সেই জন্য কিন্তু আমি তোমাদের পড়াচ্ছি না। আমি অনেকে জানি ফিশারিজ পড়ে নিউরোবায়োলজিস্ট হয়েছে। আমি গতকালকে ঢাকা ইউনিভার্সিটিতে গেছিলাম, আমার জুনিয়র একুয়াকালচার, তোমরা জানো তো না ঢাকা ইউনিভার্সিটিতে একুয়াকালচার এন্ড ফিশারিজ একটা ডিপার্টমেন্ট আছে, রাইট? জি স্যার। জি তোমরা স্যার। জানো ওই ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিতে তোমার গিয়ে আমি দেখলাম ওই ইউনিভার্সিটি ওই ডিপার্টমেন্টে দুইজন, তারা হাজবেন্ড ওয়াইফ, দুইজনই একুয়াকালচার ফিশারিজ এর প্রফেসর, মনে হয় অ্যাসোসিয়েট প্রফেসর। তারা দুইজনে এখন অক্সফোর্ডে গিয়ে পোস্ট ডক করতেছে, অক্সফোর্ড। তারা আমেরিকার অনেক বড় রিসার্চ ইনস্টিটিউটে পোস্ট ডক করছে। একজন হল্যান্ড থেকে পিএইচডি করছে, আর একজন জার্মানি থেকে পিএইচডি করছে। করে তারা কি নিয়ে কাজ করতেছে জানো? এই যে তোমাদের এই যে গ্লুটাথিয়ন কথা বললাম না, এই ধরনের সালফেনিক অ্যাসিড বলে সালফার কন্টেনিং কম্পাউন্ড নিয়ে কাজ করতেছে, এই যে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস নিয়ে কাজ করতেছে। তারা ব্রেইনের, আমাদের মাথার যে ব্রেইনের মেটাবলিজম নিয়ে কাজ করতেছে। তো তোমাদের মানে কিন্তু এই না যে তোমরা এখানকার ফিশারিজ হয়েছো, তোমাদের মাশাআল্লাহ যে স্যার আমাদের সব ভবিষ্যৎ শেষ। নো, ইউ আর এ স্টুডেন্ট অফ বায়োলজিক্যাল সায়েন্স। তোমাকে বুঝতে হবে, ভাবতে হবে তুমি সব কিছুর জন্য ফিট। তুমি যদি মাছের মেটাবলিজম বুঝো, তুমি মানুষের মেটাবলিজম বুঝবা। জি স্যার। বিষয়গুলো এরকম, বুঝছো? ইটস নট লাইক যে ইট ইজ অনলি কনফাইন্ড টু ফিশ। তোমাদের থিঙ্কিং গুলো কিন্তু এভাবে চেঞ্জ করতে হবে। অ্যাটলিস্ট আমি বাইরের মানুষ হিসেবে, তোমাদের ফ্যাকাল্টির লোক না হিসেবে বাইরে তোমাদের আমি এইটুকু এনকারেজ করতে পারি যে ডোন্ট থিঙ্ক দ্যাট যে তুমি ফিশারিজ, তোমার লাইফ ফিশারিজ শেষ। নো নো নো, সামনে তোমার প্রচুর ভবিষ্যৎ। এবং যে যত স্মার্ট হবা, যে যত নিজেকে প্রুভ করতে পারবা, তার জন্য ততগুলো পথ খোলা আছে। কোনোভাবেই মানার এটা ইয়ে করার নাই যে আমি ফিশারিজ পড়তেছি, এখন গিয়ে একটা হ্যাচারিতে বা একটা পোল্ট্রিতে চাকরি করব, বা একজন মৎস্য অফিসার হয়ে সেই খাগড়াছড়িতে গিয়ে কাজ করব। এই লাইফ কিন্তু তোমাদের এখানেই থেমে আছে, এটা ভাবার কিন্তু কারণ নাই, এটা মনে রাখবা। সো ইউ হ্যাভ ample of opportunities in front of you, right? So তোমাদের যেভাবে গ্র্যাব করতে পারো, এটা মনে রাখবা। এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, রাইট? সো আমি বলতেছিলাম যে দেখো, তার মানে এটাকে আমরা বলতে পারি একটা ট্রাইপেপটাইড না? গ্লুটাথিয়নকে তাহলে আমরা বলবো ইটস এ ট্রাইপেপটাইড, বিকজ তিনটা অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত, তাই না? দেখো, গ্লুটামেট, সিস্টিন এবং গ্লাইসিন। গ্লুটাথিয়ন দিয়ে সার্চ দাও, দেখবে কত কি চলে আসে গুগলে। তো এই সিস্টিনের ভিতরে দেখো, এই যে একটা সালফোহাইড্রাল গ্রুপ আছে SH, আমরা জানি না সিস্টিনটাকে বলা হয় সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড।
মনে আছে তো আমাদের আশা করি। তো এইটাই আসলে এই চেইনটা করে দেখো, যখন দুইটা সাল যখন আরেকটা মলিকুল আসবে এসে এরকম ডাবল মলিকুল হয়ে গেল, তখন এটা হয়ে গেল অক্সিডাইজড। এই অক্সিডাইজডটা ভালো না, এই অক্সিডাইজটাকে আবার রিডিউসডে কনভার্ট করতে হবে, তাহলে সাইকেল বিভিন্ন জায়গায় অনেক কাজে লাগবে। যেমন এটাই যে অক্সিডাইজটা এইটাতে কনভার্ট হওয়ার জন্য আমার এটার হেল্প লাগতেছে। এবং পরে আবার সে কি করতেছে দেখো, এটা রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস হাইড্রোজেন পারঅক্সাইডকে ডিটক্সিফিকেশনে হেল্প করতেছে। তাহলে এইভাবে আমরা বলতে পারি যে পেন্টোজ ফসফেট পাথওয়ের মাধ্যমে যে এনএডিপিএসটা তৈরি হয় সেটা এইভাবে রস ডিটক্সিফিকেশনে রোল প্লে করতে পারে। দেখো আচ্ছা, আবার একই কথা, ইম্পর্টেন্স অফ পিপিপি এটা বলে ফেলছে অলরেডি, রাইট? পেন্টোজ ফসফেট পাথওয়ে প্রোডিউসিং NADPH এন্ড রাইবোজ 5 ফসফেট, এটা আমরা একটা কমন রিঅ্যাকশন, এটা সিম্পল রিঅ্যাকশনটা দেখো, গ্লুকোজ 6 ফসফেট থেকে রাইবোজ 5 ফসফেট হবে, সেখান থেকে রাইবোজ 5 ফসফেট হবে, আমাদের দরকার হচ্ছে NADPH টা আর দরকার হচ্ছে রাইবোজ 5 ফসফেটটা। So it provides a way for oxidation of glucose by other than TCA cycle with no production of energy. It provides the cell with ribose 5 phosphate which is needed for nucleotide ইত্যাদি ইত্যাদি, না এগুলো অনেকবার বলা হয়ে গেল অলরেডি। এরপরে আসো, এখানে একটা জিনিস একটু খেয়াল করো, রেগুলেশন অফ পেন্টোজ ফসফেট পাথওয়ে। এই যে তোমাদের মনে আছে, তুমি তো দেখলা যে এই গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হবে, আবার সেই গ্লুকোজ 6 ফসফেটই তোমার টিসিএস এই তোমার গ্লাইকোলাইসিসে চলে যাবে নাকি পেন্টোজ ফসফেট পাথওয়েতে চলে যাবে, এটা কিসের সেল কিভাবে বুঝবে যে আমার কখন দরকার কোন পাথওয়েটা? তার মানে এটা একটা আন্ডার রেগুলেশন। আমি আশা করি তোমার রেগুলেশন টার্মটা বুঝতেছো এতদিনে। রেগুলেশন না, রেগুলেট করা, পজিটিভলি রেগুলেট করতে পারে, নেগেটিভলি রেগুলেট করতে পারে, কমনলি বলা হচ্ছে রেগুলেশন করা। এখন কোন দিকে রেগুলেশনটা হবে? ভালোর দিকে হবে, যখন সেলের যে দিকে দরকার তখন সেই দিকে হবে। তো আমি এখন কিভাবে ডিটারমাইন করব বা সেল কিভাবে ডিটারমাইন করবে যে এই গ্লুকোজ 6 ফসফেটটা যেটা একটা কমন মেটাবোলাইট বা কমন সাবস্ট্রেট, ইট ক্যান গো towards glycolysis pathway or it can go towards pentose phosphate pathway, right? So which will be happened, right? It will depend on the condition of the cell. সেলের কি এখন NADPH দরকার আছে নাকি নাই? যদি NADPH এর দরকার হয় তাহলে সেই পেন্টোজ ফসফেট পাথওয়ের দিকে যাবে, যদি NADPH যদি এখন প্রচুর পরিমাণে থাকে তাহলে আর এদিকে যাওয়ার দরকার নেই। মানে একবারে যাওয়া বিষয়টা এরকম না যে দরকারই নাই তা না, স্লোলি হবে, কম হবে। তখন কি করবে? তখন যখন তার NADPH যথেষ্ট পরিমাণে আছে তখন পেন্টোজ ফসফেট পাথওয়েটা কম হবে, তখন চলে যাবে সেই কোথায়? গ্লাইকোলাইসিসের দিকে। তাহলে এখন আসো রেগুলেশনে কিভাবে দেখায় যে স্যার তাহলে এটা কেমনে ঘটবে, আমি সেই ছবিটা একটু দেখা আগে দেখো। আচ্ছা, এই যে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট থেকে যে রাইবোজ 5 ফসফেট হয়, ওইখানে যে মেজর একটা এনজাইম আছে, দেখো আমি আগে আবার সেটাতে চলে যাই। এই যে এখানে একটা এনজাইম আছে না, গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেজ, এই এনজাইমটাই আসলে আন্ডার মানে কি বলবো আন্ডার সাবজেক্ট টু রেগুলেশন। এটাই আসলে এই এনজাইমটার উপর ডিপেন্ড করবে, মানে এটা হচ্ছে একটা মেজর এনজাইম বলি বা এটাকে বলবো এই পাথওয়ের রেট লিমিটিং এনজাইম। এই টার্মটা একটু মনে রাখবা, রেট লিমিটিং এনজাইম, মানে যেটা আসলে ওই পাথওয়েটাকে কন্ট্রোল করতেছে। বলে না সবকিছুর একটা বস থাকে, এই পাথওয়েটার বস হচ্ছে এই এনজাইমটা গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেজ। এই এনজাইমটার উপরে ডিপেন্ড করবে এখন পাথওয়েটা, ওইটা আসলে আন্ডার রেগুলেশন। কিভাবে দেখো, যখন তোমার হাই NADP+ থাকবে, হাই NADP+ এর মানে কি বলতো? তখন NADPH এর পরিমাণ কম না? যদি শুনো, হাই NADP+ টা কখন হবে? যখন NADPH টা ইউজ হয়ে গেছে, ইউজ হয়ে NADP+ তৈরি হয়েছে, তাই না? জি স্যার, জি স্যার। ওকে, তাহলে কি হবে? সেলের ভিতরে এখন প্রচুর NADP+ হয়ে যাচ্ছে বা হয়েছে, তার মানে এখন NADPH এর পরিমাণটা কম। তখন কি করবে জানো? এটা এই হাই NADP+ এর সিগন্যাল নিবে, এই সিগন্যাল কি করবে? এই যে গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেজ যে এনজাইমটা আছে সেটাকে অ্যাক্টিভেট করবে। যে দেখো এইটা দ্বারা এই এনজাইমটা অ্যাক্টিভেট হচ্ছে, মানে সিগন্যাল পাঠাবে মনে করো সেল যে এখন যখন সে বুঝবে যে আমাদের এখন প্রচুর পরিমাণে NADP+ আছে, এখন তো আমার তাহলে NADPH দরকার, তখন কি করবে? ওই এইটা হাই হওয়ার কারণে
এই এনজাইমটার অ্যাক্টিভেশন ঘটবে। ঘটলে কি হবে, গ্লুকোজ 6 ফসফেটটা পেন্টোজ ফসফেট পাথওয়ে দিয়ে NADPH তৈরি করবে। বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ সরি, কে কি বলছিলেন? বললাম স্যার স্যার আবার একটু বলবেন এটা? আচ্ছা, এই যে হাই NADP, আমি আগে সিচুয়েশনটা বলতেছি। দেখো দুইটা জিনিস, একটা হচ্ছে হাই NADP প্লাস, আগে আমরা এটুক শেষ করি না, তারপরে এদিকে আসবো। হাই NADP প্লাস আছে মানে হচ্ছে যে আমার NADPH টা কমে গেছে, কারণ এটা ইউজড হয়ে গেছে বলেই NADP প্লাসটা তৈরি হয়েছে, তাই না? যখন হাই NADP প্লাস হবে তখন সেল সিগন্যাল পাঠায় বা সে কি করবে, গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ, বা এটাও ভাবতে পারো যে হাই NADP প্লাসটা সরাসরি এই এনজাইমটাকে অ্যাক্টিভেট করবে, এই এনজাইমটা গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ। আর তোমরা জানো যে এটা রেট লিমিটিং এনজাইম ওই পেন্টোজ ফসফেট পাথওয়ে, এইটা যদি অ্যাক্টিভেশন হয় গ্লুকোজ 6 ফসফেটটা দ্রুত পেন্টোজ ফসফেট পাথওয়ে দিয়ে তোমার NADPH তৈরি করবে। তার মানে এখন তাহলে কি হলো, NADP প্লাসটা NADPH এ কনভার্ট হয়ে যাচ্ছে। যখন আবার NADP প্লাস এখন প্রচুর পরিমাণে তৈরি হয়ে গেছে, যখন প্রচুর পরিমাণে NADPH তৈরি হবে তখন আলটিমেটলি NADP প্লাসের পরিমাণটা কমে যাবে, কারণ তারা কনভার্ট হয়েই তো NADP প্লাস মানে NADPH হয়েছে, তাই না? জি স্যার। হ্যাঁ, এই NADPH তখন কি করবে দেখো, সে আবার যখন NADPH সে আবার নেগেটিভ রেগুলেটর হিসেবে কাজ করবে অফ দিস এনজাইম। দেখো এটা মাইনাস, NADPH যখন যথেষ্ট পরিমাণে হয়ে যাবে সে গিয়ে ওই এনজাইম রেট লিমিটিং এনজাইমটাকে ইনহিবিট করবে। দেখো এই যে মাইনাস চিহ্নটা মানে ইনহিবিট করতেছে। ইনহিবিট যদি করে তখন গ্লুকোজ 6 ফসফেট আর পেন্টোজ ফসফেট পাথওয়ের দিকে তেমন আসবে না, কারণ এই এনজাইমটা তো ইনহিবিশন হচ্ছে। তখন গ্লুকোজ 6 ফসফেট গ্লাইকোলাইসিসের দিকে চলে যাবে, গিয়ে ATP তৈরি করবে। আবার এই যে মানে এই চিহ্ন দিয়ে বুঝো, এই যে এই চিহ্নটা, এই যে অ্যারোটা কিন্তু চিকন হয়ে গেছে, তাই না? জি স্যার। চিকন হওয়ার মানে হচ্ছে যে কম হচ্ছে। হ্যাঁ, আবার এইখানে এসে দেখো এইটা চিকন হয়ে গেছে, মানে পেন্টোজ ফসফেট পাথওয়েটা কম হচ্ছে, তখন গ্লাইকোলাইসিসটা দেখো এইরকম বোল্ড করে দেখানো হচ্ছে, গ্লাইকোলাইসিসটা বেশি হবে। এইভাবে কিন্তু আন্ডার এই যে গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেজ, এই যে এই এনজাইমটা, রেগুলেশন অফ দ্য গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ অ্যাক্টিভিটি কন্ট্রোলস ফ্লাক্স থ্রু দ্য গ্লাইকোলাইটিক পাথওয়ে এন্ড পেন্টোজ ফসফেট পাথওয়ে। মানে এখন এই NADPH টা এবং NADPH এর পরিমাণটা ডিটারমাইন করবে যে এই এনজাইমের অ্যাক্টিভিটিটা, এই এনজাইমের অ্যাক্টিভিটিটা যদি তোমার আপ রেগুলেশন হয় তাহলে পেন্টোজ ফসফেট পাথওয়ে হবে, আর অ্যাক্টিভিটিটা যদি তোমার ডিক্রিজ করে বা ইনহিবিট হয় তখন তোমার তখন গ্লাইকোলাইসিস হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে আসলে আমরা বলতে পারি যে পেন্টোজ ফসফেট পাথওয়েটা রেগুলেশন হয়, এবং মেজর এনজাইম হচ্ছে এটা গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেজ। এখানে দেখো কি লেখা আছে, দ্য এন্ট্রি অফ 6 ফসফেট into the pentose phosphate pathway is controlled by the cellular concentration of NADPH। আমি এটাই তো বললাম এতক্ষণ, তাই না? NADPH এর পরিমাণের উপর ডিপেন্ড করবে যে কি হবে। NADPH is a strong inhibitor of glucose 6 phosphate dehydrogenase, তাই না? যেটা বললাম, এই যে NADPH এর পরিমাণ যখন বেশি হবে এটা একটা স্ট্রং ইনহিবিটর অফ গ্লুকোজ 6 phosphate dehydrogenase। ওকে, as NADPH is used in various pathways, inhibition is relieved and the enzyme is accelerated to produce more NADPH। যখন NADPH যথেষ্ট পরিমাণে ইউজড আপ হয়ে যাবে তখন আবার কি করবে, তখন ওই ইনহিবিশনটা রিলিভড হয়ে যাবে, ইনহিবিশন আর থাকবে না, তখন ওই এনজাইমটা আবার অ্যাক্সিলারেটেড হবে বা অ্যাক্টিভেটেড হবে টু প্রোডিউস মোর NADPH। এই এবং এই এখানে কি বোঝাচ্ছে, ওই যে ফার্স্ট স্টেপটা এখানে দেখাইছে, মানে এই যে এনজাইমটা যে এখানে ইনভলভ সেটার জন্য এই ছোট করে এই ফিগারটা এখানে দেখানো হয়েছে যে গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ। এখন তোমরা আমাকে বলো কোনো কোশ্চেন, এনি কোশ্চেন আই ক্যান অ্যানসার হিয়ার। সিনথিয়া বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। তারপরে আনিকা, আঞ্জু? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, রনি তুমি আসো ক্লাসে আজকে? জি স্যার। নাস্তা করছো সকালে জি স্যার। নাকি খাচ্ছো এখন তুমি? না স্যার, আছি স্যার ক্লাসে। আচ্ছা, ফারজানা, ইয়াসমিন, তিনা, কেমন আছো তুমি?
স্যার আসসালামু আলাইকুম, ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ, তোমার বাসা কোথায়? স্যার আমার বাসা রংপুরে স্যার। ও, অমপুরে বাড়ি না? আচ্ছা। আচ্ছা, গুড, ঠিক আছে। এখন তো ঠান্ডা না, ঠান্ডা কমে গেছে তাই না? স্যার কমে গেছিল, আজকে আবার স্যার আবার ঠান্ডা পড়ছে, একদমই রোদ নাই, আচ্ছা, হালকা তো শীত। তো তোমার কি, তুমি তো সবসময় বাড়িতে যেতে চাইতে তাই না? এখন কেমন লাগতেছে? স্যার আমার খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। আচ্ছা, ওকে, গুড, তাহলে ঠিকই আছে। হ্যাঁ, ক্যাম্পাসের প্রতি তোমার কোনো মায়াই নেই, আমি যা বুঝতেছি। ওকে, আছে স্যার, হলের অল্প প্রতি আর কি। হ্যাঁ, মানে তোমার অ্যাফিনিটিটা কম আর কি। হ্যাঁ, বাসার প্রতি অ্যাফিনিটি বেশি। হ্যাঁ, স্যার কম্পারেটিভলি একটু বেশি, কারণ স্যার এই যে ফ্যাকাল্টিতে পড়াশোনার প্রেশার বেশি, ওই জন্য ওটা মনে পড়লে স্যার আর যাইতে ইচ্ছা হয় না, বাসায় হ্যাঁ, ভালো লাগে। হ্যাঁ, এই জন্য করোনা তোমাদের একবার লম্বা ছুটি দিয়ে দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, স্যার এটা খারাপও, আবার খুললে যে খুবই প্রেসার পড়বে, ওই জন্য তো। হ্যাঁ, তোমাদের তো এখন অনেক পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশন নিতে হবে, রাইট? হ্যাঁ, জি স্যার। স্যার একটা খারাপ হচ্ছে, আপনার সাথে যাওয়ার আগে দেখা হবে না। হাই, ব্যাপার না, এখন ভার্চুয়াল যুগ। স্যার আপনার তো ফেসবুকও নাই, কিছুই নাই স্যার। এটা ঠিক যে আমি অবশ্য ফেসবুকে নাই, আমি এখন আমার গাড়ি বিক্রি করব, বুঝছো? আমি গাড়ি বিক্রি করব, এখন সবাই আমাকে বুদ্ধি দিচ্ছে যে তুমি ফেসবুকে একটা অ্যাড দিয়ে দাও। এখন আমি তো ফেসবুকে নাই, কি করব? আর আমার কোনো ইচ্ছা নাই এই মুহূর্তে ফেসবুক খোলার। তো পরে ভাবতেছি যে কেউ বলতেছে যে কে আমার গাড়ি কিনবেন, আসেন। আচ্ছা, যাই হোক। সো হোপফুলি সামহাউ উই উইল বি কন্ট্যাক্টেড। আমি বলছি আমার ইমেলে আমি মানে হাইলি অ্যাক্টিভ। আমার যে ইমেল অ্যাড্রেস তোমাদের কাছে সবার কাছে আছে, আমি আশা করি তোমরা আমাকে যে কোনো সময় ইমেলে লিখতে পারো। হ্যাঁ, নো প্রবলেম। স্যার এই মেইলটাই কি ইউজ করবেন? এটা তো স্যার ভার্সিটির মেইল মেবি আপনার। এখনো তো চাকরি ছাড়ি নাই, দেখি ছাড়ো। আমি আমার আমার আমার- আমি ওইখানে গেলে অবশ্য ওইখানে গেলে এক সপ্তাহের মধ্যে আমি ওই আমার যে ইউনিভার্সিটি টিটিইউ, টেক্সাস টেক ইউনিভার্সিটিতে একটা ইমেল অ্যাড্রেস পাবো, ওইটা ইউজ করব পরে কন্টিনিউয়াসলি। হ্যাঁ, আরেকটা জিনিস কি হয় জানো, আমরা যখন আচ্ছা, আমার কিন্তু একটা ইমেল আছে যেটা আমি সবসময় আমার থাকে, এটা মানে আমার একটা সাইড ইমেল, সেটা হচ্ছে মুস্তফা বিএমবি ফর বায়োকেমিস্ট্রি মলিকুলার বায়োলজি, বুঝছো? বিএমবি, জি স্যার। হ্যাঁ, মুস্তফা bmb@gmail.com, এটা সবসময় থাকবে আমার, যে অবস্থায় যেখানে থাকি না কেন। হ্যাঁ, স্যার এটা স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে বোধহয় একটু বেটার হইতো সবার জন্য। ওকে, ফাইন, আমি এই যে হোয়াটসঅ্যাপে তোমাদের সাথে আমি আমার ইমেল অ্যাড্রেসটা শেয়ার করতে পারি। আর হোয়াটসঅ্যাপে তো থাকবো ইনশাআল্লাহ, ওখানে গিয়ে আমি আপডেট করব হোয়াটসঅ্যাপ। নো প্রবলেম। আর আমি অবশ্য আমার পড়ালেখার পারপাসে টুইটার ইউজ করি। হ্যাঁ, টুইটার আমি ইউজ করি, ওখানে আমি আছি। আচ্ছা, আমি শেয়ার করছি mustapha@bmb@gmail.com। এটাতে তোমরা না, আমি চাচ্ছি যে তোমরা যারা অ্যাটলিস্ট যারা ইন্টারেস্টেড পড়ালেখা করতে চাও, আমি কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করি ছোট করে। আমি কিন্তু আমাদের ভার্সিটি থেকে, মানে তোমাদের ভার্সিটি থেকে আর কি, দুইজন স্টুডেন্টও কিন্তু সাথে নিয়ে যাচ্ছি। তাদেরকে আমি ওইখানে দুইজনকেই পিএইচডি চান্স করে দিছি, বুঝছো? তারা দুইজনই আইএলটিএস দিচ্ছে, 6.5 পাইছে, একজন ছেলে একজন মেয়ে। তারা আমার সাথে অনেকদিন ধরে কাজ করে লেগে আছে বলেই তাদেরকে আমি নিয়ে যাচ্ছি সাথে করে। তারা ওইখানে স্কলারশিপ পাইছে, ফুল স্কলারশিপ, 25K পার ইয়ারে। তারাও কিন্তু আমার সাথে যাচ্ছে, এবং আমার আরো দুইজন স্টুডেন্ট দরকার, আমি খুঁজতেছি আসলে, বুঝতে পারছো? তো তোমাদের জন্য তো এই অপরচুনিটি গুলা, তোমরা হায়ার স্টাডি যারা করতে চাও, তোমাদের যদি কোনো ধরনের হেল্প লাগে, অ্যাটলিস্ট সাজেশন বলো বা দ্য ওয়ে, রাইট, ইটস ভেরি ইউনো যারা জানে না, যারা জানে তাদের সাথে যোগাযোগ করবা, যে স্যারেরা অ্যাক্টিভ, দেখবা যে মানে পুরো রাস্তা পুরো সামনে ক্লিয়ার। দ্য ওয়ার্ল্ড ইজ ওপেন, আমি অলওয়েজ বলি দ্য ওয়ার্ল্ড ইজ ওপেন ফর ইউ। জাস্ট তোমার সিম্পল সিনসিয়ারিটি, অ্যাক্টিভনেস ইজ ইনাফ টু গেট দ্যাট অপরচুনিটি। বুঝতে পারছো? আমি তোমাদের বলি, দেখো তোমার কেন তোমাদের যাদের অপরচুনিটি আছে, মানে তুমি যদি মনে করো যে না, আমি একটা পর্যায়ে, আমার লাইফের একটা পর্যায়ে আমি একটু বিদেশে ঘুরে আসতে চাই, এইখানে অনার্সটা শেষ করবা, কোনো দরকার নেই এখানে মাস্টার্স করে। আমি মনে হয় এর আগেও তোমাদের বলছি কিনা জানি না, বাইরে গিয়ে মাস্টার্স করো, ইটস ভেরি ইজিলি পসিবল। পুরো ওয়ার্ল্ড ওপেন, কত হাজার হাজার স্কলারশিপ বাইরে, ঠিক আছে? আর ইভেন এখন টাকা পয়সা অনেক ইজি, বাংলাদেশের মানুষ অনেক টাকা পয়সা, তুমি নিজে একটু টাকা খরচ করে তুমি জার্মানিতে চলে যাও, নিজের টাকা খরচ করে জার্মানিতে যাও, ওইখানে গিয়ে পার্ট টাইম কাজ করেও তুমি
ফাটাফাটি ডিগ্রি করতে পারবা, বুঝতে পারছো? আর আমেরিকা তোমার জন্য বসে আছে, তোমার শুধু এখন এই যে আরো সুবিধা কি জানো, করোনার সময়ে জিআরই তুলে দিছে। এখন যাদেরই একজন আইএলটিএসটা শুধু একটু ভালো স্কোর 6.5 7 পাচ্ছে, তার সবার হয়ে যাচ্ছে। রাজশাহী ইউনিভার্সিটির একটা মেয়ে আমার সাথে যাওয়ার কথা ছিল, ও কি করছে, ওর পাবলিকেশনের রেকর্ড ভালো, আইএলটিএস দিছে 7 পাইছে, আমেরিকা কানাডার সে 5টা না 7টা ভার্সিটিতে অ্যাপ্লাই করছে, তার 5টা 7টা ভার্সিটিতেই হয়ে গেছে, সে এখন দ্বিধাদ্বন্দ্বে আছে কোনটাতে যাবে। সো জাস্ট নিজেকে প্রিপেয়ার করা না, নিজেকে ডিটারমাইন করা যে আই উইল গো থ্রু দিস ওয়ে, ঠিক আছে? এই জিনিসগুলো মনে রাখবা। আমরা এই যে তোমাদের জন্য সাজেশন থাকলো, এবং কখনোই তোমাদের বললাম যে কখনোই মনে করবো না যে ফিশার স্পোর্টস লাইফ এখানে শেষ। ইউ হ্যাভ মেনি অপরচুনিটিস, ঠিক আছে? সবাই এভাবে যদি তোমরা ভাবো, নিজেকে সেভাবে গড়ে তুলে, এখনো সময় আছে, কেবল 2nd ইয়ার 3rd ইয়ার আছে, 4th ইয়ার আছে, মাস্টার্স আছে, ইটস পসিবল। তোমাদের ফ্যাকাল্টি থেকেও অনেক ছেলেমেয়েরা আমেরিকায় গিয়ে পড়ালেখা করতেছে, পিএইচডি করতেছে। আর একবার যারা আমেরিকা যায়, আমি খুব কম দেখি যে কেউ ফিরে আসে। এই যে আমাদের এখানকার 2জন ম্যাডাম, দুইজনই তোমার জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং এর, দুইজনে শুনলাম যে চাকরি ছেড়ে দিছে, বুঝছো? পিএইচডি করতে গেছে আর ব্যাক করে নাই। স্যার আপনিও তো যাচ্ছেন। হ্যাঁ, আমিও এই যে 3 বছরের জন্য চাকরি পাইছি। এখন 3 বছর পর কি হবে আমি জানি না, বাট এই 3 বছর যাচ্ছি, যদি কষ্ট করে আরো অনেক ভালো পাবলিকেশন করতে পারি, দোয়া করো। ওইখানে একটা পজিশনের জন্য আমি মানে আমার মনে প্রাণে ইচ্ছা আর কি, ওইখানে যদি আমি একটা ভার্সিটিতে কোনো পজিশন নিতে পারি, দিস ইজ মাই ড্রিম, ইউ ক্যান সে। ইনশাআল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, দেখা যাক কি হয়, ডিপেন্ড করবে নেক্সট 3 ইয়ার্সে আমি কি লেভেলে কাজ করতেছি, পাবলিকেশন করতেছি, নিজেকে শেপে নিয়ে আসতেছি, সেটার উপর ডিপেন্ড করবে মাই নেক্সট ক্যারিয়ার। সো দ্যাটস অল রাইট। আমি আশা করি তোমরা ঠিক আছে, আরো সময় আছে। আমি তো বলছি এমন হতে পারে যে আমি শেষ না করতে পারলেও ওইখানে গিয়েও তোমাদের 2-3টা ক্লাস আমি কন্ডাক্ট করব, আমি আশা করতেছি। আর আমি আসলে চাকরি ছাড়তে চাই নাই, আমি চাচ্ছিলাম যে আমাকে বেতন ছাড়া ছুটি নেওয়া যায়, কিন্তু ওইটা আমাকে দিচ্ছে না ভার্সিটি। তো আপাতত 1 মাস না কয় মাসের জন্য ছুটি দিবে, 1 মাস সম্ভবত। ওই ছুটিটা নিয়ে আপাতত যাচ্ছি, পরে দেখা যাক, ডিসিশন পরে নিই। সো আমি এই যে পেন্টোজ ফসফেট পাথওয়ের যে বিষয়টা আজকে ডিসকাস করলাম, তোমরা আশা করি বুঝতে পারছো যে সেলের ভিতরে যখন মেটাবলিজম হয়, দেখো মানে কিসের উপর ডিপেন্ড করে কখন পেন্টোজ ফসফেট পাথওয়ে হবে, কখন তোমার গ্লাইকোলাইসিস হবে, এগুলা কিন্তু সেলের ভিতরে এই ঘটনাগুলো ঘটে। হ্যাঁ, তো পেন্টোজ ফসফেট পাথওয়ে আপ টু দিস, আমার এখানে লাস্ট যে স্লাইডটা, এই কথাগুলো আবার একটু রিপিটেড। ইনফ্যাক্ট pentose phosphate pathway is also called hexose monophosphate pathway, shunt. It occurs in cytosol. It is an alternative metabolic pathway of glucose pentose phosphate pathway. এই কথাগুলো জেনারেল কথাবার্তাগুলো না রিপিটেড হইছে সেভারাল টাইমস, বাট তোমার কি কনসেপ্ট, মেইন কনসেপ্টটা তুমি নিয়ে নাও। পেন্টোজ ফসফেট পাথওয়ে হচ্ছে একটা গ্লুকোজ অক্সিডেশন একটা অল্টারনেটিভ পাথওয়ে। এই পাথওয়ের মেজর কাজ হচ্ছে NADPH তৈরি করা এবং পেন্টোজ সুগার তৈরি করা। NADPH কি কাজে লাগে বললাম, মেইনলি কমন কথা হচ্ছে বায়োসিনথেটিক পাথওয়েতে কাজে লাগে, রস ডিটক্সিফিকেশনে কাজে লাগে, আর পেন্টোজ সুগারটা কাজে লাগে আমাদের নিউক্লিওটাইড এবং কোএনজাইমগুলো তৈরি করার জন্য। ঠিক আছে, এখানে যে রিঅ্যাকশনটা ইনভলভ, সেখানে 2টা ফেজ আছে, অক্সিডেটিভ ফেজ, নন অক্সিডেটিভ ফেজ। অক্সিডেটিভ ফেজেই মেইনলি যে এনজাইমটা আছে গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজিনেজ, এই এনজাইমটা ভেরি ইম্পর্টেন্ট, এটাকে আমরা রেট লিমিটিং এনজাইম বলি। এই এনজাইমটা আন্ডার রেগুলেশন, এটা NADPH এর কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে যে এটা ইনহিবিশন হবে নাকি অ্যাক্টিভেশন হবে। এইটুকু হচ্ছে কিন্তু মেজর কনসেপ্ট, রাইট? দ্যাটস অল। আমি মনে করি এইটুকু দিতে পারছি, যারা সিনসিয়ার ছিলাম আজকে ক্লাসে। তো আমি তো এই স্লাইডটা তোমাদের শেয়ার করে ফেলছি অলরেডি। সো নেক্সট উইক থেকে আসলে বেশ কিছু 2-3টা ক্লাস তো মিস হয়ে গেছে বন্ধের কারণে, এটা সেটা কারণে। নেক্সট উইকে আমি না প্রোটিন মেটাবলিজমে চলে যাব। হ্যাঁ, জি স্যার। Okay, thank you very much. Then bye bye today. Okay. স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।